তোমাদের মধ্যে নতুন বন্দী কে? জি সাহেব। কি ব্যাপার? আমি আছি। চলো চলো, তোমাকে সাহেব ডাকছেন। সাহেব, এই মেয়েটিকে নিয়ে এসেছি। খুব আক্কর দেখাচ্ছিল, আপনাকে ডাকতে হলো। তুমি নিজে আমার কাছে কেন এলে না? মেয়েটি বলল, সাহেব, আমি জানতাম না রাতে আপনাদের কাছেও আসতে হয়। তুমি খুব নোখরা দেখাচ্ছ। আজ তোমাকে বুঝিয়ে দিচ্ছি। চলো ভেতরে যাও। না সাহেব, আমাকে ছেড়ে দিন। বাস করো সাহেব। মনে হচ্ছে আপনি অনেক দিন ধরে খুব প্যাসে ছিলেন। এখন তো আমি শুরু করেছি, তুমি চুপ থাকো। মুম্বাইয়ের সবচেয়ে বড় জেল আর্থার রোড জেল, যেখানে প্রতি রাতে মহিলা বন্দীদের সঙ্গে সেই ঘৃণ্য কাজ করা হতো যেটা শুনলেও মানুষ কেঁপে ওঠে। বড় বড় পুলিশ অফিসাররা রাতে আসতো, মজা লুটত, কিন্তু কেউ কিছু বলতো না, কারণ সবাই ভয় পেত। এরপর এক দুঃসাহসী মহিলা অফিসার এলেন। তিনি নিজের ইউনিফর্ম খুলে নিজেকে বন্দী সাজালেন এবং গোপনে একই জেলে প্রবেশ করলেন। যেদিন রাতে ডিসিপি ম্যাডাম জেলে ঢুকলেন, সেই প্রথম রাতেই বড় অফিসাররা চলে এলো। এবার তাদের দৃষ্টি সেই মহিলার দিকেই। কি তারা ডিসিপি ম্যাডামকেও অন্য নারীদের মতো স্বীকার করবে? না, ম্যাডাম সময় মতো তাদের সবাইকে বেনকাব করবেন। এই জালিম অফিসারদের পরিণতি কি হবে? তারা কি আগের মতোই বেঁচে যাবে, নাকি এবার বড় বিপদে পড়বে? বন্ধুরা, ভারতের আর্থিক রাজধানী মুম্বাই বাইরে থেকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর দেখায়, ভেতর থেকে ততটাই বিপজ্জনক ও নির্দয়। বলা হয় মুম্বাই কখনো ঘুমায় না। দিন হোক বা রাত, এই শহর সব সময় জেগে থাকে। এই মুম্বাইতেই ছিলেন এক সাহসী ও কঠোর মনোভাবের পুলিশ অফিসার ডিসিপি প্রদীপ কর। তিনি বাইরে থেকে অত্যন্ত নরম স্বভাবের, শান্ত এবং চিন্তাশীল মনে হতেন, কিন্তু ভেতরে ছিলেন অসীম সাহসী, নীতিবান এবং ন্যায়পরায়ণ। মুম্বাইয়ের অপরাধীরা তার নাম শুনলেই কাঁপত। মানুষ বলতো, যদি কেউ অপরাধী নাও হয়, প্রদীপ কৌরের সামনে দাঁড়ালে ভয়ে নিজের অপরাধও স্বীকার করে ফেলে। প্রদীপ কৌর পাঞ্জাবের এক ছোটা গ্রাম জালান্ধার থেকে বের হয়ে নিজের প্রচেষ্টায় মুম্বাইয়ের মতো বিশাল শহরে ডিসিপি হয়েছেন। তার জীবন কাহিনী যেন সিনেমার গল্প। সমাজের বাধা বিপত্তি অতিক্রম করে তিনি তার স্বপ্নকে বাস্তব করেছেন। তার চোখে ছিল সততার আলো, হৃদয়ে ন্যায়ের আগুন। তিনি শুধু একজন পুলিশ অফিসার নন, বরং যারা কখনো অন্যায়ের শিকার হয়েছেন তাদের জন্য তিনি ছিলেন আশা। তার একটাই নীতি, জালিম যেই হোক তাকে শাস্তি পেতেই হবে, সময় যতই লাগুক না কেন। একদিন সকালবেলা ডিসিপি প্রদীপ কৌর অফিসে বসেছিলেন। সামনে টেবিলে তাজা পত্রিকা, হাতে চায়ের কাপ। তিনি শিরোনামগুলো পড়ছিলেন, এমন সময় দরজা খুলে ঢুকলেন সিপাহী বিকাশ শর্মা। বিকাশ ছিলেন আর্থার রোড জেলের কিচেন অ্যাসিস্ট্যান্ট ও পরিচ্ছন্নতা কর্মী। তার মুখে ভয় ও অস্থিরতা স্পষ্ট ছিল। সে আস্তে বলল, ম্যাডাম, আপনার সাথে খুব জরুরি কথা আছে। প্রদীপ কৌর কাপ নামিয়ে গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ বিকাশ, বলো। ম্যাডাম, আর্থার রোড জেলে মহিলা বন্দীদের সাথে খুব খারাপ আচরণ হচ্ছে। তারা নিরাপদ নয়, রাতে তাদের সঙ্গে জঘন্য ব্যবহার করা হয়, তাদের ভয় দেখানো হয় এবং তাদের শোষণ করা হচ্ছে। প্রদীপ কৌরের কয়েক মুহূর্ত চুপ রইলেন, গভীর দৃষ্টিতে বিকাশকে দেখলেন, তারপর বললেন, তুমি বুঝতে পারছ কত বড় অভিযোগ করছ? বিকাশ ভয়ে ভয়ে বলল, জি ম্যাডাম, কিন্তু আমি মিথ্যে বলছি না। যেসব পুলিশ দিনে দায়িত্বে থাকে, রাতেই তারা বন্দীদের সাথে জুলুম করে, ভয় দেখায়, সুযোগ নেয়। প্রদীপ কৌরের চোখ লাল হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোনো প্রমাণ আছে? বিকাশ বলল, ম্যাডাম, আমি নিজের চোখে সব দেখেছি, কিন্তু প্রমাণ সংগ্রহের সাহস বা ক্ষমতা আমার ছিল না। আওয়াজ তুললে আমাকে মেরে ফেলত, তাই আপনিই একমাত্র ভরসা। প্রদীপ কৌর কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, বড় সাহস দেখিয়েছ বিকাশ, কিন্তু যখন আমি গত সপ্তাহে জেলে গিয়েছিলাম, কোনো মহিলা বন্দী অভিযোগ কেন করেনি? বিকাশ ধীরে বলল, ম্যাডাম, তারা ভয়ে ভীতিতে থাকে। বলা হয়, যদি কাউকে কিছু বলে, এমন পরিণতি হবে যা তারা ভাবতেও পারবে না। প্রদীপ কৌরের কপালে ভাঁজ পড়ল। তিনি দৃঢ়স্বরে বললেন, বিকাশ, তুমি আমাকে সাহায্য করবে। আজ সন্ধে আমি না জানিয়ে আর্থার রোড জেলে আকস্মিক পরিদর্শনে যাব। বন্ধুরা, প্রদীপ কৌরের মতো অফিসার খুব কম জন্মায়। তিনি কোনো নারীর প্রতি অন্যায় সহ্য করতে পারতেন না, কারণ তিনি নিজেই জানতেন সমাজ যখন নারীর দিকে আঙুল তোলে সেই ব্যথা কেমন। রাতের দিকে তিনি জেলে পৌঁছলেন। নিয়মকানুন মেনে পরিদর্শন শুরু হলো। বাইরে থেকে সব স্বাভাবিক, কিন্তু প্রদীপ জানতেন আসল সত্য লুকানো থাকে দেয়ালের আড়ালে। তিনি আলাদা করে মহিলা বন্দীদের সাথে কথা বললেন। কেউ কোনো কথা বলল না। তাদের চোখে ভয়, চেহারায় চাপ, কথায় নীরবতার যন্ত্রণা সবই স্পষ্ট।
প্রদীপ বুঝলেন যতক্ষণ তারা নিরাপত্তা অনুভব না করবে ততক্ষণ সত্য মুখ খুলবে না। পরদিন অফিসে বসে তিনি অস্থির। মনে একটাই প্রশ্ন, সত্য কি কিভাবে সামনে আনা যায়? তারপরই তিনি একটি বিপজ্জনক সিদ্ধান্ত নিলেন। তিনি নিজে বন্দি সেজে জেলে ঢুকবেন। ইউনিফর্ম নেই, পরিচয় নেই, কোনো সুরক্ষা নেই। এভাবে সত্য ধরা পড়বে। এলো সেই রাত, এক ভয়ঙ্কর রাত যা তার জীবন বদলে দিল। যেই রাত আইন, মানবতা আর বিচার ব্যবস্থার কালো দিকগুলো প্রকাশ করল। তারিখ 18 মার্চ, বৃহস্পতিবার। রাত প্রায় 9টা। মুম্বাইয়ের গরম, দমবন্ধ করা আবহাওয়া। পুলিশ স্টেশন আর জেলের আশপাশে সামান্য নড়াচড়া। কিছু পুলিশ সদস্য তখন দায়িত্বে ছিল। কেউ নিছক সময় কাটাচ্ছিল, কেউ সামান্য টহলের ভান করছিল, আবার কেউ কেউ নিজের ক্ষমতাকে অপব্যবহার করছিল চুপিসারে। আর্থার রোড মহিলা কারাগারের আঙ্গিনায় তখন এক অদ্ভুত নীরবতা। এই নীরবতার ভেতর লুকানো ছিল ভয়, চাপা কান্না এবং অজানা যন্ত্রণা। আর সেই বাস্তবতার মাঝেই এক গোপন পরিচয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন ডিসিপি প্রনীত কর, মুম্বাই পুলিশের এক সাহসী, নীতিবান এবং কঠোর কর্মকর্তা। আজ তিনি অপরাধ তদন্তে নয়, অপরাধ উন্মোচনের উদ্দেশ্যে কারাগারে এসেছেন। তিনি এসেছেন একজন সাধারণ নারী বন্দির বেশে, যেখানে না ছিল তার পদমর্যাদা, না কোনো অফিসিয়াল পরিচয়, না কোনো সুরক্ষা ব্যবস্থা। কারণ তিনি জানতেন এই কারাগারের ভিতরে অনেক সত্য আছে, আর সেই সত্য কাগজে কলমে পাওয়া যাবে না। সত্য জানতে হলে অন্যায়ের কেন্দ্রবিন্দুতেই প্রবেশ করতে হবে। জেলের ভেতরের অন্ধকার বাস্তবতা। রাত তখন প্রায় 10:30। প্রনীত কর একদম নতুন বন্দির মতো সেই অংশে হাঁটছিলেন যেখানে নারী বন্দীদের আলাদা কক্ষে আটক রাখা হয়। দেয়ালের ভিতর যেন লুকিয়েছিল হাজারো চাপা আর্তনাদ। কোটেরির লোহার দরজায় লাঠির আঘাতের শব্দ, হতাশ নারীদের নীরব দীর্ঘশ্বাস, আর ঠান্ডা বাতাসে ভেসে বেড়ানো এক ধরনের অদৃশ্য আতঙ্ক। সব মিলিয়ে গোটা পরিবেশ ভারী ও দমচাপা হয়ে উঠেছিল। যা তিনি দেখলেন তা ভিতর থেকে নাড়া দেওয়ার মতো। কারাগারের দায়িত্বে থাকা কয়েকজন সদস্য শৃঙ্খলার বদলে ক্ষমতার অপব্যবহারের মনোভাব দেখাচ্ছিল। কেউ বন্দীদের জোর করে অস্বস্তিকর কাজ করাচ্ছিল, কেউ ঠাট্টা তামাশা করে অপমান করছিল, আবার কেউ কেউ নিজের অবস্থানকে কাজে লাগিয়ে আচরণ করছিল অমানবিকভাবে। কিছু নারী শুধু চুপচাপ দাঁড়িয়ে সহ্য করছিল, কেউ ভয়ে তাকাতেও সাহস পাচ্ছিল না, আর কারো চোখে ছিল গভীর দুঃখ যা ভাষায় প্রকাশই করা যায় না। এই দৃশ্য দেখে প্রনীত করের মন হাহাকার করে উঠলেও তিনি জানতেন এখন পিছিয়ে গেলে চলবে না। এটাই তার মিশন, এটাই তার দায়িত্ব। গোপন যন্ত্রপাতি ও পরিকল্পনা। তিনি আগেই প্রস্তুত ছিলেন। তার পোশাকের ভিতরে লুকানো ছোট ক্যামেরা নীরবে সব রেকর্ড করছিল। গলার কাছে রাখা ক্ষুদ্র মাইক প্রতিটি শব্দ বাইরে থাকা টেকনিক্যাল টিমে পাঠাচ্ছিল। জেলের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎ এক পুলিশ সদস্য তার দিকে এগিয়ে এসে বলল, তুমি নতুন? আগে তো দেখিনি। নাম কি? কোন অভিযোগে এসেছ? প্রনীত উত্তর দিলেন একেবারে সাধারণ ভঙ্গিতে, চুরির অভিযোগে আনা হয়েছে। আমি নির্দোষ, কিছু করিনি। এই কথা শুনে কয়েকজন জোরে হেসে উঠল। তাদের ব্যঙ্গ করে বলল, সবাই নিজেদের নির্দোষ বলে, নাম বলো। প্রনীত বললেন, প্রীতি শর্মা। এবার একজন একটু ঠাট্টার সুরে বলল, নামটা মন্দ না, চলো আমাদের একটু কাজ করে দাও। কিন্তু তিনি শান্ত স্বরে জবাব দিলেন, আমি এখানে শাস্তি ভোগ করতে এসেছি, কাউরের ব্যক্তিগত কাজ করার জন্য নয়। আর বিচার না হওয়া পর্যন্ত আমি শুধু অভিযোগপ্রাপ্ত, দোষী নই। এই কথা একজনের মনোপুত হল না। ক্ষুব্ধ হয়ে সে বলল, বেশি কথা বলছ, যা বলা হয় করবে, নইলে আলাদা করে রেখে এমন অবস্থা করা হবে যা সারা জীবন ভুলতে পারবে না। প্রনীত দৃঢ় কণ্ঠে বললেন, আমি ভয় পাই না, আমি শুধু সত্য জানতে চাই। ঠিক তখনই এক ক্লান্ত চেহারা নারীবন্দী তার কাছে এসে ফিসফিস করে বলল, মেয়ে, কিছু বলো না।
যা বলে তাই করো। তাদের বিরোধিতা করলে শুধু কষ্টই বাড়বে। এখানে কেউ আমাদের কথা শোনে না। প্রণীত ধীরে জিজ্ঞেস করলেন, তোমরাও অভিযোগ করনি? মহিলা বন্দী নিচু গলায় বলল, করতে গেলেই একা ঘরে পাঠিয়ে দেয়। সারা রাত মানসিক নির্যাতন করা হয়। এখানে চুপ থাকা ছাড়া উপায় নেই। এই কথাগুলো শুনে প্রণীতের বুক আরও ভারী হয়ে উঠল। অন্ধকার কক্ষে নিয়ে যাওয়া। হঠাৎ এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রণীতের হাত শক্ত করে ধরে বলল, খুব কথা বেড়ে গেছে, চলো আলাদা ঘরে নিয়ে যাচ্ছি, আজই সব শেখানো হবে। প্রণীত জানতেন এটাই সেই মুহূর্ত যখন থেকে সত্যের মুখোশ খুলবে। তাকে এক অন্ধকার কক্ষে নিয়ে যাওয়া হলো। ভেতরে শুধু তিনি আর 2 জন সদস্য। দরজা বন্ধ হয়ে গেল। একজন বলল, তুমি এত কথা বলছো কেন? কে তোমাকে শিখিয়েছে? অন্যজন যোগ করল, আমাদের সাথে ভালো থাকলে সব ঠিক থাকবে। আমরা ভালোও হতে পারি, খারাপও, তোমার উপর নির্ভর করছে। প্রণীত শান্ত, দৃঢ়, আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, আমি জানতে চাই আমাকে এখানে কেন আনা হলো। এতে একজন বলল, চুপ করে বসো, শীঘ্রই বুঝবে কোথায় এসেছ। ঠিক তখনই প্রণীত গভীর শ্বাস নিয়ে বললেন, শুনুন, আমার নাম প্রীতি নয়, আমি ডিসিপি প্রণীত কর, এবং আপনারা যা করছেন সব রেকর্ড হচ্ছে। এই কথা শুনেই দুজনার মুখের রং পাল্টে গেল। তারা থমকে দাঁড়িয়ে গেল। পরিচয় প্রকাশ ও পরিস্থিতির মোড় ঘোরা। প্রণীত তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা 2 মাস হলো এখানে কর্মরত। এখনও তোমাদের ভেতর মানবিকতা পুরোপুরি হারিয়ে যায়নি। তাই আমি চাই তোমরা সত্যের পাশে দাঁড়াও। 2 জন হতভম্ব কণ্ঠে নিজেদের নাম বলল, আমি রাজেশ, আর আমি বিকাশ। প্রণীত জোরালো কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমি কে? তারা বলল, আমরা জানতাম না, কিন্তু তাতে কি এসে যায়? এখানে নিয়ম আলাদা, এখানে সবাই মাথা নিচু করে থাকে। তখন প্রণীত নিজের পরিচয়পত্র বের করে দেখালেন। তার পদমর্যাদা, নাম ও দায়িত্ব পরিষ্কারভাবে দেখা গেল। 2 জন সদস্য হাঁটু ছুঁয়ে ক্ষমা চাইল। ম্যাডাম, আমাদের ভুল হয়েছে, আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করুন। প্রণীত বললেন, ক্ষমা তখনই পাবা যদি সত্যের পথে দাঁড়াও এবং আমাকে সহায়তা করো। এই অন্ধকারের ভেতর যত অন্যায় চলছে সব বের করে আনতে হবে। 2 জনেই মাথা নিচু করে সম্মতি দিল। জি ম্যাডাম, আমরা সব বলবো, সব দেখাবো, আর আপনাকে পুরো সহযোগিতা করব। প্রণীত গভীরভাবে তাদের মুখের দিকে তাকিয়ে বুঝলেন, এখন থেকে তদন্তের নতুন পথ খুলে গেছে। তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো, প্রতি রাতে যখন জেলের দরজাগুলো বন্ধ হয়ে যায় তখন মহিলা বন্দীদের সঙ্গে আসলে কি ঘটে? 2 জনই কিছুক্ষণ চুপ রইল। তারপর একে একে সব স্বীকার করল। কিভাবে রাতের অন্ধকারে বন্দিনীদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়, কিভাবে তাদের দেহ ও মানসিকতার উপর নির্যাতন চলে, এবং কিভাবে এসব ঘটনা পুরো সিস্টেমের ভেতরেই লুকিয়ে রাখা হয়। প্রণীত করের মুখ ক্ষোভে লাল হয়ে উঠল। এখন তিনি পুরোপুরি নিশ্চিত হলেন যে বিকাশ যা বলেছিল তা মিথ্যে নয়, নিখুঁত সত্য ছিল। তিনি পকেট থেকে ক্যামেরা এবং মাইক বের করলেন এবং 2 জন দারোগাকে কঠিন স্বরে বললেন, এগুলো রাখো, আজ থেকে যা কিছু ঘটবে সব রেকর্ড হবে, সব কিছু ধরবে এবং আমাকে প্রমাণ দেবে। আমার কাছে আগেই 1 সেট আছে, কিন্তু তোমাদের কাছে 2য় সেট থাকবে, যাতে আমরা আরও বেশি প্রমাণ জোগাড় করতে পারি। 2 জন দারোগা প্রথমে একটু দ্বিধায় পড়ল, কিন্তু প্রণীত তাদের মনে সাহস জোগালেন। ভয় পেও না, আমি তোমাদের পাশে আছি। জানি তোমাদের এখানে পোস্টিং হয়েছে মাত্র কিছুদিন, আর তোমাদের রেকর্ড এখন একদম পরিষ্কার। 2 জন অবাক হয়ে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি আমাদের চিনলেন কিভাবে? প্রণীত হেসে বললেন, আমি কোনো মিশনে গেলে সব বড় ছোট দিক জেনে তবেই যাই। তোমাদের নাম, পরিচয়, এমনকি তোমাদের বাবা মায়ের তথ্যও আমার কাছে আছে। এবার 2 জন দারোগাই পুরোপুরি প্রণীত করের পাশে দাঁড়ালো। তারপর তারা ক্যামেরা ও মাইক নিয়ে জেলের সেই অংশগুলো ঘুরে দেখল যেখানে রাতে মহিলা বন্দীদের ওপর অবিচার হতো।
তারা সব কিছু রেকর্ড করল। বন্দিনীদের অসহায় আর্তনাদ, কিছু পুলিশের অমানবিক আচরণ এবং সেই সমস্ত নোংরামি যা মানবতার মাথা নিচু করে দেয়। পরের দিন তারা সেই সমস্ত প্রমাণ ডিসিপি প্রনীত করকে তুলে দিল। রাতে প্রনীত নিঃশব্দে জেল থেকে বেরিয়ে এলেন। কারোর পিতা পিয়া হল না। ভোর হতেই তিনি পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছে সব ভিডিও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখালেন। সব দেখে কর্মকর্তারা অবাক হয়ে গেলেন। অবিলম্বে একটি বিশেষ দল তৈরি হল, যা আর্থার রোড জেলে পৌঁছে দোষী পুলিশদের হাতে নাতে পাকড়াও করল। সেই রাতটি একটি দৃষ্টান্ত হয়ে রইল। যদি ইচ্ছা দৃঢ় হয়, তবে সবচেয়ে কঠিন সিস্টেমও বদলে ফেলা যায়। মহিলা বন্দীরা দৌড়ে এসে প্রনীত করের পা জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আপনি আমাদের নরক থেকে বের করে এনেছেন। আমরা বহুদিন ধরে এসব সহ্য করছিলাম, কিন্তু কেউ আমাদের কথা শুনত না। প্রতিবারই আমাদের চুপ করিয়ে দেওয়া হতো। ঠিক তখনই জেলের এক সিনিয়র কর্মকর্তা প্রনীতের সাহসিকতার প্রশংসা করলেন। ম্যাডাম, আপনি যা করেছেন আজ অবধি কেউ করতে পারেনি। আপনার সাহসকে স্যালিউট। প্রনীত মাথা নত করে বললেন, যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে। শুধু শাস্তি নয়, তাদের চাকরিও চিরতরে চলে গেছে, কারণ তারা যে পাপ করেছে তা ক্ষমার যোগ্য নয়। এইভাবে প্রনীত কর তার বুদ্ধি, সাহস, সত্যতা এবং দৃঢ় সংকল্প দিয়ে একটি বড় সত্য উন্মোচন করলেন এবং সেই সব নিরপরাধ বন্দীদের ন্যায় এনে দিলেন, যারা বছরের পর বছর চুপচাপ অত্যাচার সহ্য করে আসছিল। এটি শুধু একজন অফিসারের গল্প নয়, একজন নারীর সাহস, একজন মানুষের লড়াই আর সত্যের জয়ের কাহিনী।